করতেই হবে। এখন ট্রাম্প এখানে এই যুদ্ধবিরতির মাধ্যমে কি করতে চেয়েছেন? ট্রাম্প এখানে এই যুদ্ধবিরতির মাধ্যমে নিজে নোবেল পুরস্কার পেতে চেয়েছেন, কিন্তু এই যুদ্ধবিরতির পেছনে মূল কলকাঠি কে নাড়ছে আমি জানি না, তবে দুজন ব্যক্তির কথা বলতে হবে। একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট, আরেকটা হচ্ছে ব্রিটেনের রাজা, খুব সম্ভবত যদি বলি ব্রিটেনের রাজা। ইসরায়েলকে থামানোর জন্য ট্রাম্পের টুইট কোনো কাজে লাগতো না যদি ব্রিটেন ইসরায়েলকে না থামায়। আবার ইসরায়েলকে থামানোর জন্য যেই সমস্ত পরামর্শ বা যেই সমস্ত হুমকি ধামকি এসেছে সেগুলো কোনো কাজে লাগতো না যদি রাশিয়া ইরানের পক্ষে না দাঁড়াতো। এবং এমন একটা পরিস্থিতিতে গিয়েছিল যে রাশিয়া ইরানের সাথে একত্রে এই যুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিবে অবস্থা। এরকম কিছু বার্তা হয়তো আমেরিকার কাছে এবং ব্রিটেনের কাছে গিয়েছে যে রাশিয়া শেষ পর্যন্ত এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় তাহলে ইরানকে আরো বেশি অস্ত্রশস্ত্র দিয়ে সাপোর্ট দিতে পারে। রাশিয়ার কাছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্টের কাছে, এবং তারপর পরই পুরো রাশিয়ার মানে মিডিয়া থেকে শুরু করে রাশিয়ার সরকারি বেসরকারি যত ব্যক্তি, তারপরে হচ্ছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, এমপি, মন্ত্রী, অমুক সমুক যারা ছিল সবার বক্তব্যই চেঞ্জ হয়ে গিয়েছিল জাস্ট হচ্ছে 2-3 দিনে। সুতরাং সেখানে রাশিয়ার একটা ওজন ছিল আর ব্রিটেনের। কারণ হচ্ছে ট্রাম্প এই যুদ্ধবিরতির পর, এই যুদ্ধবিরতি ঘটার পর ট্রাম্পকে ন্যাটোর প্রধান খুব প্রশংসা করে তারপরে হচ্ছে মেসেজ দিয়েছে, মোবাইল মেসেজ। সেই মোবাইল মেসেজ আবার হচ্ছে ফাঁস হয়ে গেছে। সেখান থেকে বলা হচ্ছে যে আপনি হচ্ছেন বিশ্বের একমাত্র প্রেসিডেন্ট, আমেরিকা এই ধরনের কোনো প্রেসিডেন্ট এর আগে আসেনি, আপনি খোদার পক্ষ থেকে পাঠানো একেবারে স্পেশাল ব্যক্তি, আপনাকে আমি ধন্যবাদ জানাই, এত বড় একটা যুদ্ধবিরতি করেছেন, সুতরাং এই যুদ্ধবিরতির মাধ্যমে আপনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন, আপনাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার, এই অনেক কিছু বলে টুলে তারপর বলছে যে আপনি আসেন ন্যাটো সম্মেলনে, আরো অনেক কিছু করতে পারবেন আপনি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এই যুদ্ধবিরতি ঘটানোর পর আপনি রাজার সাথে, ব্রিটেনের রাজার সাথে আপনি ডিনার করবেন, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংবর্ধনা আপনাকে, বা সবচেয়ে বড় দেয়া, এর চেয়ে বড় আর কিছু দিতে পারি না। তো এই যে বিষয়টা, ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকা ব্রিটেনের মধ্যস্থতা, আর এই আমেরিকা ব্রিটেনের মধ্যস্থতার সাথে সাথে আরো কিছু দেশের মধ্যস্থতা আছে, তার মধ্যে একটা হচ্ছে কাতার, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কাতার পেটে ইরানের লাথি খাওয়ার পরেও বলছে ঠিক আছে ভাই আমি মধ্যস্থতা করে, হয় না দুই ছেলে পোলাপান যখন হচ্ছে মারামারি করে, আপনি মাঝখানে একটু মুরব্বী টাইপের মাঝখানে একটু গিয়ে তাদেরকে হচ্ছে থামানোর জন্য চেষ্টা করতেছেন, এ অপরকে মার দিচ্ছে, ও অপরকে মার দিচ্ছে, মাঝখান থেকে একটা পড়তেছে আপনার গালে বা আপনার পেটে, তারপর আপনি চিন্তা করতে আচ্ছা ঠিক আছে তাহলে থামাই। তো কাতারের পরিস্থিতি হচ্ছে সেটা, কাতার পেটে লাথি খেয়েও এই যুদ্ধ থামানোর মধ্যস্থতা করেছে এবং ট্রাম্পের সাথে, আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, ইরানের সাথে আলোচনা করে এই যুদ্ধে থামিয়েছে। এখন এই যুদ্ধ থামানোর পর কিছু দেশ দেখবেন আরো বেশি পশ্চিমা সাপোর্ট পাবে। কেন পাবে? কারণ হচ্ছে এই যুদ্ধে ইরান যে একা ছিল, ইরানের পক্ষে মোটামুটি একটু সাপোর্ট দেওয়ার সম্ভাবনা যে সমস্ত দেশে ছিল, সেই দেশগুলো কিন্তু এই যুদ্ধের সময় ইরানকে কোনো ধরনের না রাজনৈতিক, না ডিপ্লোম্যাটিক, না সামরিক কোনো ধরনের সাপোর্ট দেয়নি। তার মধ্যে একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে তুরস্ক। সুতরাং আমরা ভবিষ্যতে দেখব যে এই দুই দেশের সাথে পশ্চিমাদের আরো ভালো কিছু সম্পর্ক হতে পারে। আর একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে যে এই যুদ্ধে মুসলিম বিশ্বের কেউ ইরানের পাশে দাঁড়ায়নি কেন, বা দাঁড়িয়েছিল কিনা? ইরানের পাশে মুসলিম বিশ্বের কেউ